হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের শো মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্সে। আমাদের আজকের শোয়ের যে গেস্ট, তার সাথে আমাদের আলাপের যে বিষয়টি সেটি খুবই ইন্টারেস্টিং। আপনারা সবাই জানেন পানির অপর নাম জীবন, আর আমাদের বাংলাদেশের অবস্থানের কারণে আমাদের চারপাশেই কিন্তু পানি। আমাদের চারপাশে রয়েছে আমাদের বঙ্গোপসাগর বা ওশান। তো আজকে আমাদের গেস্ট এমন একজন মানুষ যিনি ওশানোগ্রাফি বা সমুদ্রবিদ্যা নিয়ে স্টাডি করছেন এবং সেটি নিয়ে পড়াচ্ছেনও এবং আরও রিসার্চ করে যাচ্ছেন। তো ভিউয়ার্স, চলুন আমরা আর দেরি না করে আমাদের আজকের আড্ডাটি শুরু করি এবং আমাদের গেস্টের কাছ থেকে আমাদের ওশানকে বাঁচাতে হলে বা তার হ্যাবিটেট ঠিক রাখতে হলে কি করা উচিত, বা আমরা অ্যাজ আ নেশন হিসাবে আমাদের ওশানের পরিবেশটাকে আরও সাস্টেনেবল রাখতে কি করতে পারি সেই বিষয়ে কথা বলি। সো লেটস স্টার্ট দ্য শো। ভিউয়ার্স, এখন আমাদের সাথে আছে আমাদের আজকের এপিসোডের স্পেশাল গেস্ট প্রফেসর ডক্টর কে.এম. আজম চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ওশানোগ্রাফি, ইউনিভার্সিটি অফ ঢাকা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আর আমাদের শোতে আপনাকে স্বাগত। তো স্যার, আপনার শৈশব এবং বেড়ে ওঠা, আমরা ওখান থেকেই আমাদের গল্পটা শুরু করি। যেহেতু আমাদের শোয়ের লক্ষ্য হচ্ছে আপনাদের মতো যাদের এক্সিলেন্ট ভয়েস আছে, যারা অনেক জ্ঞানী এবং গুণী মানুষ, তাদের মূল্যবান কথাগুলো আমাদের অডিয়েন্সদের কাছে পৌঁছানো। সো একদম প্রথম থেকে স্টার্ট করছি। ধন্যবাদ আপনাকে। আমার শৈশবে ফিরে যেতে হচ্ছে। আমার জন্ম চট্টগ্রামে, আমি চট্টগ্রামের মানুষ। চট্টগ্রাম যখন যাই বলা হয় যে বন্দর নগরী, হ্যাঁ। তো ওটার সাথে কানেকশন আছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। তো ওই কোস্টাল এরিয়াতে আমার বেড়ে ওঠা, পটিয়া আমার গ্রাম। তো পটিয়াতে পড়ালেখা, তারপরে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমার ইন্টারমিডিয়েট পাস করা। তো মোটামুটি আমার শৈশব কৈশোর পুরোটাই আমার চট্টগ্রামে কেটেছে এবং সমুদ্রের পাড়েই কেটেছে বলতে পারেন আর কি। তো ছোটবেলা থেকেই মানে সমুদ্রের সাথে আপনার একটা অন্যরকম কানেকশন ছিল? জি, একেবারে নিঃসন্দেহে কানেকশন ছিল। তো তবে কখনো ভাবিনি যে মানে জীবনের এই পরিক্রমায় মানে এই ধরনের একটা সাবজেক্টের আমি শিক্ষক হব এবং এই ধরনের ফিল্ড নিয়ে কাজ করবো, সেটা জানলে হয়তো তখন আরও বেশি কিছু শেখার চেষ্টা করতাম। আমার কাছে একটা ছোট্ট প্রশ্ন। জি, আমাদের সবারই তো মানে ছোটবেলায় অনেক ধরনের স্বপ্ন থাকে যে বড় হয়ে পাইলট হব, কেউ ডাক্তার হবে। তখন আপনার আসলে কি স্বপ্ন ছিল? বড় হলে কি হতে চেয়েছিলেন? হ্যাঁ, এটা আসলে খুব সিক্রেট একটা জিনিস। এ নিয়ে তারপর আমি বলি, সেটা হচ্ছে যে আমার বেসিক্যালি আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল। তো সেটা আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত ওই টার্গেটটাই ছিল, এটা হব। তবে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ম্যাথমেটিক্সে ভর্তি হই, অনার্স করি, তখন আবার কেরিয়ার পাথওয়ে এটা চেঞ্জ হয়। তো তখনও আমার শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল না, হ্যাঁ। তখনও আমার ছিল যে তাহলে আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু একটা করি, মানে যেটা পাওয়ারফুল কিছু, যে অ্যাডমিন পরিচালনা করা, এই ধরনের কিছু একটা। কারণ আমার ফ্যামিলিতে অনেকজন শিক্ষক আছে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কাজিনরা আছে, অনেকে আছে। তো আমার কাছে মনে হয় যে আমি একটু ভিন্ন দিকে যাই। তো সেই প্রেক্ষাপটে আবার মানে আমার প্রথম কেরিয়ারটা স্টার্ট হয়। আবার ভাগ্যর কি, মানে আল্লাহ তাআলা সব কিছু নির্ধারণ করেন, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। অনেক ডাইনামিক্স, অনেক কিছু হয়, এই আর কি। তো স্যার, আপনার এডুকেশনাল লাইফ এবং ক্যারিয়ার লাইফ দুইটাই কিন্তু বেশ ডাইনামিক। আপনি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট ছিলেন, তারপর সেখান থেকে আলটিমেটলি এখন ওশানোগ্রাফি নিয়ে আপনি পড়াচ্ছেন এবং নিজেও সেটা নিয়ে স্টাডি করেছেন তার আগে। তো এই ব্যাপারে যদি একটু এই ইন্টারেস্টিং স্টোরিটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। আমার অজান্তেই যখন আমি অনার্স ফাইনাল পরীক্ষা দিই, হঠাৎ করে একটা নৌবাহিনীর টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। তো সারপ্রাইজিংলি ওখানে মানে পরীক্ষা দিই, দিয়ে দেন হচ্ছে আইএসএসবিতে সিলেক্ট হই। আইএসএসবি করে তখন মানে কোনো জায়গায় কোনো ট্রাই করি নাই, ইভেন কোনো পয়সাও দিই নি। তো দিলাম, তখন আমরা অনেকেই দিলাম, আমরা দুইজনের হয়ে গেল, দুই বন্ধুর হয়ে গেল। তো তখন সবাই বললো যে না, এটা মনে হয় ভালো একটা জব হবে,
জয়েন করে ফেলো ফ্যামিলি এবং ইয়া থেকে, তখন নেভিতে জয়েন করে ফেললাম। সো ওটা ক্যাডেট হিসেবে জয়েন করি। হ্যাঁ, তখন নেভিতে আপনার হচ্ছে নেভিতে ডিরেক্ট এন্ট্রি সরাসরি অফিসার হিসেবে জয়েন করেছি। তখন অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট বলে এটাকে, অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট। সো সেই র্যাঙ্কে জয়েন করি। তো জয়েন করার পরে চাকরি শুরু করি। তো আসলে আল্লাহ কোন দিকে কীভাবে নিয়ে যায় সেভাবে যাওয়া আর কি। তো সেই চট্টগ্রামে ছিল, আবার চট্টগ্রামে ফেরত যাই, ওখানেই মানে পোস্টিং মোস্ট অফ দ্য টাইম ছিল। তারপর আবার চেঞ্জ হয়। তো এটা করতে করতে আসলে আমার যেটা হয় সেটা হচ্ছে যে সমুদ্রের প্রতি একটা ভালোবাসা জন্মে। প্র্যাকটিক্যালি যাচ্ছি, জাহাজ চালাচ্ছি, সমুদ্রে আছি, হ্যাঁ, সমুদ্রের মানে বিশালতা, হ্যাঁ, এখানের রিসোর্স, এখানকার যে ডাইভার্সিটি, হ্যাঁ, এগুলো সব দেখি। তো এই ধরনের একটা আগ্রহ আসে। তারপরও লাকিলি আর কি, আমি জানি না, লাকিলি হঠাৎ করে এরকম আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান একটা বিভাগ চালু হয়, নেভিতে অফার আসে যে এখানে হায়ার স্টাডি করার একটা সুযোগ আছে। তো সেই সুযোগে কেন জানি না আমি সিলেক্টেড হই, আমি এবং আমার সাথে আরেকজন। তো সেভাবেই আসলে আবার এখানে চলে আসেন। তবে তার আগে আসার আগে আমি নেভিতে যাওয়ার পরে আমার মানে ওশানোগ্রাফি হাইড্রোগ্রাফিটা পছন্দের দিকে আমার যাচ্ছে ব্রাঞ্চটা। তখন আমি এই হাইড্রোগ্রাফিতে একটা এক্সাম দিই নেভি থেকে, দিয়ে ওই হাইড্রোগ্রাফির উপরেই আমরা হচ্ছে যে একটা মানে কোর্স করি, যেটা দিয়ে আমি হাইড্রোগ্রাফার হিসেবে নিজেকে নেভিতে সার্টিফাইড হই। তো সেই হাইড্রোগ্রাফার হওয়ার কারণে ওশানোগ্রাফিতে সিলেক্ট হতে আমার একটু সুবিধা হয়, যেহেতু আমার হাইড্রোগ্রাফি ব্যাকগ্রাউন্ড আছে এবং তার মধ্যে থেকে কাকে দেওয়া যায় সেই হিসেবে শর্ট লিস্টে আমি চলে আসি ওশানোগ্রাফিতে। দেন আমি আবার নিজের সেই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে আবার মাস্টার্সটা করি। তখন আমি নেভি অফিসার, জাস্ট আসছি সাময়িক সময়ের জন্য। তো পড়তে পড়তে মনে হচ্ছে যে যেই সমুদ্রে জাহাজ নিয়ে যাচ্ছি, আসছি, দেখছি, সেটাই আবার বাস্তবে থিওরিটিক্যালি পড়ছি, অনেক ভালো রিলেট করা যাচ্ছে এবং এটার প্রতি একটা প্রেম জন্মে যে এটা তো আসলে অনেক ইন্টারেস্টিং, হ্যাঁ, এবং শিকার আছে। দেন এর মধ্যে আমার কাছে মনে হয় যে আমার আসলে অনেক আরও বেশি হায়ার স্টাডি দরকার, পিএইচডি করা দরকার, দেশের বাইরে যাওয়া দরকার, হ্যাঁ, এই ধরনের একটা বিষয় চলে আসে। তো এই জিনিসগুলো আমার মধ্যে আসে। তখন একটা জিনিস আমার কাছে মনে হয় যে নেভির যে সিস্টেম, সেই সিস্টেমে আমার হায়ার স্টাডি 4 বছরের জন্য আমি বিদেশে যাব, হ্যাঁ, এই সিস্টেমটা আসলে অনেক ডিফিকাল্ট আমার মতো র্যাঙ্কের একজন জুনিয়র অফিসারের। হ্যাঁ, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার একটু হায়ার স্টাডি করা দরকার বা এগুলো করা দরকার। দেন আমি হচ্ছে নেভি থেকে সেলফ রিটায়ারমেন্টের জন্য চাই। অনেক স্ট্রাগল হয়, আলটিমেটলি নেভি আমাকে এক সময় বলে যে হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দেয় আর কি। দেন আমি একটা অপরচুনিটি আসে ঢাকা ইউনিভার্সিটিতে, ওখানে আমি জয়েন করতে পারি। করে দেন হচ্ছে আমি হায়ার স্টাডির জন্য বিদেশি পিএইচডি করতে যাই। 4 বছর ছিলাম, করে তারপরে আবার ব্যাক করে আসলাম। খুবই ডাইভার্স আর খুবই ইন্টারেস্টিং একটা জার্নি, যে আপনার ক্যারিয়ার স্টার্ট হয়েছিল এক জায়গায় আছে, কিন্তু আলটিমেটলি এখন আপনি মানে ইউ এন্ডেড আপ সামওয়াট কমপ্লিটলি ডিফারেন্ট। স্যার, এবার আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো। আমরা সবাই জানি ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, এটা মানে ইট ইজ রিয়েল। আর কয়েক বছরের মধ্যে আমরা আরও মানে ভয়ঙ্করভাবে এর প্রভাবটা দেখতে পাবো। তো এই জলবায়ু পরিবর্তনটাকে স্টাডি করার জন্য বা এটাকে স্লো ডাউন করার জন্য ওশানোগ্রাফি কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, আর আমরা কি কি স্টেপ নিতে পারি? এটা একটা রিয়েলিটি, জলবায়ু পরিবর্তন, হ্যাঁ, এটা গ্লোবাল একটা ইস্যু। যদিও অ্যাজ এ কান্ট্রি, স্মল কান্ট্রি, আমাদের যে কন্ট্রিবিউশনটা জলবায়ু পরিবর্তনের জন্য, আমাদের কন্ট্রিবিউশনটা খুবই ছোট, ক্ষুদ্র, কিন্তু আমরা অনেকটা সাফারার। সো বিকজ অফ আমাদের যে ল্যান্ডটা সেটা কিছুটা লো লাইন, জলবায়ু পরিবর্তনের কারণে যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, তো সেটাতে আমরা ইফেক্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং সেটার ইফেক্ট অলরেডি পাচ্ছে কোস্টাল এরিয়াতে। ইভেন আমাদের এলাকাগুলোতেও ইভেন আমরা দেখতে পাচ্ছি যে লবণ পানি ইন্ট্রুশন হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে, সেগুলোর সাথে কিন্তু কোস্টাল এরিয়ার এটা মানে বিশাল ইফেক্ট আছে, এবং সেটা ইকোসিস্টেমকে, মানুষের হেলথকে, সব কিছুকে ভালনারেবল করছে। তো অ্যাজ এ ওশানোগ্রাফি সাবজেক্ট, এখানে এই জলবায়ু পরিবর্তন কিভাবে হয় এগুলো হাতে কলমে শেখানো হয় এবং খুব ডিটেইল স্টাডি করে, এবং এগুলো নিয়ে গবেষণা হয়। তো এই গবেষণার কারণে এই ফিল্ডে যারা স্টাডি করছে তারা আসলে এই ফিল্ডে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। তারা যখন এগুলো নিয়ে ফার্দার জব বা হচ্ছে গবেষণা বা অন্যান্য বিজনেসে তারা যাবে, তারা কান্ট্রিকে
মানে পথ দেখাতে পারবে যে কিভাবে যাওয়া উচিত। সো আমি মনে করি যে ওশনোগ্রাফি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কারণ সমুদ্র এবং জলবায়ু এটা একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে, জলবায়ু পরিবর্তন হলে ওশনোগ্রাফির ইফেক্ট হচ্ছে, এবং ওশনোগ্রাফির মাধ্যমে যে রিসোর্স, যে অর্থনীতি, সেগুলোতেও কিন্তু এটার প্রভাব আছে। স্যার, আপনি দীর্ঘদিন ধরেই সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি নিয়ে স্টাডি করে যাচ্ছেন, তো এই বিষয়ে এবার আপনার কাছে একটি কথা জানতে চাইব। বর্তমানে আমাদের ব্লু ইকোনমির সিচুয়েশনটা কি, আর কিভাবে আমরা সেটিকে আরও এগিয়ে নিতে পারি? সমুদ্র বিজ্ঞান যারা পড়ে তারা হচ্ছে যে সমুদ্র অর্থনীতিতে কন্ট্রিবিউট করা, কারণ এটার সাথে দেশের অর্থনীতির একটা ভালো কানেকশন আছে। ফর্মাল অর্থনীতি বা ইনফর্মাল অর্থনীতি যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এটা বাংলাদেশকে কন্ট্রিবিউট করছে। তো ব্লু ইকোনমি বলতে প্রথমে যেটা বোঝায় যে সমুদ্র এবং কোস্টাল এরিয়ার যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোর মধ্যে যে সম্পদগুলো সাস্টেনেবল ওয়েতে টেকসইভাবে আহরণ করা যাবে, এবং যেটা আহরণ করতে গেলে ওখানকার মানুষের জীবনযাত্রা, ওখানকার পরিবেশ এবং এবং ভবিষ্যতে লং টার্মে, দীর্ঘমেয়াদে এইটার থেকে বেনিফিট নিয়ে আগাতে পারবে, সেই ধরনের অর্থনীতিগুলোকে আমরা সমুদ্র অর্থনীতির মধ্যে ফেলি। আর একটা ইস্যু আছে, যেমন হচ্ছে যে পলিউশন, দূষণ, সমুদ্র দূষণ। তো এইটা ছাড়াও মানুষ দ্বারা অনেক ইন্টারভেনশন আছে, এই সবগুলো ইন্টারভেনশন আসলে সমুদ্র অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে। আরেকটা জিনিস, যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই পুরো বাংলাদেশের এই অঞ্চলে কোস্টাল এরিয়া এবং সমুদ্র, এই অঞ্চলের জন্য ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্ট এবং হচ্ছে সমুদ্রের জন্য যে মেরিন স্পেশাল প্ল্যান, এটা এখনও স্বল্প আকারে হচ্ছে। এই টোটাল প্রক্রিয়াটাকে যদি আমরা ম্যানেজ করতে পারি, যেটাকে আমরা বলছি মেরিন স্পেশাল প্ল্যানিং, সেই জিনিসটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে অর্থনীতি সেটা জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্যার, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান বা ওশানোগ্রাফি নিয়ে কাজ করার কি কি সুযোগ রয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সমুদ্র বিজ্ঞানের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভালো নজর দিচ্ছেন। খুব শীঘ্রই বিভিন্ন ধরনের ল্যাব প্রতিষ্ঠার জন্য আমরা একটা করেছি, একটা লিস্ট করেছি, এবং সেটা একটা প্রক্রিয়ার মধ্যে আছে। আশা করি ওই প্রক্রিয়াতে আমরা যদি ইকুইপমেন্টগুলো পাই, তাহলে আমরা প্রায় 10-12টা ল্যাব প্রতিষ্ঠা করতে পারবো, যেটা ডেডিকেটেড। আপনি জানেন যে সমুদ্র বিজ্ঞান গবেষণা খুব কস্টলি, এখানকার প্রত্যেকটা যন্ত্র অনেক দামি। তো এই ধরনের ডেডিকেটেড জিনিসগুলো আমরা করতে পারবো। এছাড়া আমরা একই সাথে আমরা বিদেশের সাথে আমরা কোলাবোরেশনে জয়েন্ট কিছু প্রজেক্টের চেষ্টা করছি। তো ওইগুলো যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা খুব মানে ভালো ল্যাবরেটরি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। কারণ আপনি জানেন যে গবেষণার মূল জিনিসই হচ্ছে ল্যাবরেটরি। তো এই ল্যাবে প্রবলেম যেটা, সেটা হচ্ছে কিছু কিছু সাবজেক্ট আছে যেটাতে গবেষণা করা কস্টলি। এখন কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে গবেষণার জন্য ল্যাব অত দরকার হয় না। এখন বিশ্ববিদ্যালয় থেকে যদি ওরকম চিন্তা করে যে সবার জন্য সমান বন্টন, তখন কিন্তু ওই গবেষণাটা আসলে ওভাবে আগানো সম্ভব হয় না। তো ওই জায়গাটা আমরা চেষ্টা করছি বোঝানোর জন্য, এবং বাইরের কিছু ফান্ডেরও আমরা চেষ্টা করছি। তো এটা যদি হয়ে যায়, ইনশাল্লাহ আমরা করতে পারবো। তবে সমুদ্র তো একটা বিশাল, এবং এটা নিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়তে একা আগাতে পারবে না। এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী এবং অন্যান্য আরও বিশ্ববিদ্যালয়, সিলেট, এই বিশ্ববিদ্যালয়গুলো কাজ করছে। একই সাথে বাংলাদেশে একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আছে, বরি বলি, যেটাকে বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, যেটা কক্সবাজারে অবস্থিত। তো আমি মনে করি যে ওই গবেষণা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা কোলাবোরেটিভ ওয়ে যদি হয়, তাহলে সম্পদের এবং ল্যাবরেটরির সঠিক ব্যবহার করতে পারবে, এবং আমরা সম্মিলিতভাবে আসলে এই সমুদ্রটাকে গবেষণা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। স্যার, একজন গবেষক এবং শিক্ষক হিসেবে ওশানোগ্রাফি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং আগামী প্রজন্মের গবেষকদের জন্য আপনি কি পরামর্শ দিতে চান? এটাই একটা রিয়েল প্রশ্ন, যে আসলে একজন শিক্ষক এবং গবেষক হিসেবে আমাদের কি লক্ষ্য হওয়া উচিত। তা আমি মনে করি যে প্রথমত আমাকে ভালো একটা প্রস্তুতি নিয়ে ক্লাসে স্টুডেন্টদেরকে পড়ানো এবং আপডেটেড ইনফরমেশনগুলো দেওয়া, এটা প্রথম কাজ, এবং আপডেটেড থাকা, এবং একই সাথে গবেষণাকে কন্টিনিউ করে যাওয়া। কারণ নতুন নতুন গবেষণা যদি আমরা করতে না পারি, একটা টার্গেট করে যে প্রতি বছর যে এই বছর আমি কয়টা গবেষণা করব,
এবং এই গবেষণা করতে গেলে শিক্ষকদের আসলে স্টুডেন্টদের সাথে নিয়ে করতে হয়। হ্যাঁ, তো আমরা একটু প্ল্যান করে করা যে কোন কোন জায়গায় ভিশনটা সেট করা যে কোন টপিকের উপর আমি স্টাডিটা করব আমরা। হ্যাঁ, এবং ওই টপিকটা আসলে সামনে কি কন্ট্রিবিউট করবে। তো তরুণ প্রজন্মের জন্য আমি বলবো যে আপনারা জেনে থাকবেন যে ইউনাইটেড নেশনস অলরেডি ডিক্লেয়ার করেছে যে 21 থেকে 30 সাল হচ্ছে যে ডিকেড অফ ওশান সায়েন্স। তার মানে এটা ওশান সায়েন্সের যুগ এবং সেখানে পুরো পৃথিবী জুড়ে এটার অনেক চাহিদা, কারণ ল্যান্ডের রিসোর্স অনেকটা এক্সপ্লয়েট হয়েছে, এখন সমুদ্রের রিসোর্সকে ইউটিলাইজ করতে হবে এবং সেইটাতে অনেক মানে আপডেটেড স্টাডি দরকার, মেশিন লার্নিং দরকার, মডেলিং দরকার, হ্যাঁ এআই দরকার, বিগ ডেটা নিয়ে কাজ করা দরকার। তো এইগুলো নিয়ে যারা কাজ করবে তরুণ প্রজন্মকেই এটা কাজ করতে হবে এবং সামনের যারা গবেষক হবে তাদের এগুলো নিয়ে কাজ করতে হবে। তো আমি মনে করি সেজন্য যে স্কিল ডেভেলপ করা নিজেদেরকে এবং ভিশন সেট করে আপডেটেড যে পৃথিবীতে কোন ধরনের জিনিসগুলো এখন চলমান এবং সামনে কি আসছে, হ্যাঁ, সো এই জিনিসগুলো চিন্তা করে যদি আমরা আগাই তাহলে আমাদের যে মিশন এগুলো সাকসেসফুল হবে, আমরা আসলে ভালো কিছু দিতে পারবো দেশকে। স্যার আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের সাথে এত সুন্দর এবং ইউজফুল কিছু অ্যাডভাইস শেয়ার করার জন্য। আর আপনার জন্য আছে আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্ট পক্ষ থেকে ছোট্ট একটি গিফট। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা খুব ভালো করছেন FM, আপনারা আশা করি যে আরও ভালো করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।